স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মতিঝিলের সাথে আছে আমি শামীম জাহেদি। গেল বছর রাজধানীতে জীবনযাত্রা ব্যয় বেড়েছে 6%, একই সাথে পণ্য এবং সেবার দাম বেড়েছে 5.19%। এছাড়া গেল অর্থ বছরে আমদানি শুল্কের উচ্চ হারের কারণে ভোক্তাদের 14,000 টাকা অতিরিক্ত গুনতে হয়েছে। ক্যাবের বার্ষিক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। আজ আমরা আলোচনা করব জীবনযাত্রা ব্যয় নিয়ে। এই নিয়ে কথা বলতে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের বা ক্যাবের সভাপতি গোলাম রহমান এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মোহাম্মদ আইনুল ইসলাম। ডক্টর ইসলাম এবং জনাব রহমান, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। আপনারা কেমন আছেন? আপনাকে স্বাগত। জনাব রহমান, প্রথম প্রশ্ন আপনাকে দিয়ে আমরা শুরু করতে যাচ্ছি। প্রতি বছরের মতো এবছরও ক্যাব তার বাৎসরিক একটি প্রতিবেদন প্রকাশ করেছে, যেখানে জীবনযাত্রার মানের কতটা ব্যয় কতটা বাড়লো বা কমলো সেটা বলা হচ্ছে 2018 সালে 2017 সালের চেয়ে আসলে খরচ বেড়েছে, জীবনযাত্রা মান বেড়েছে, ঢাকায় ব্যয় বেড়েছে 6%, যেটা এর আগের বছরের যে ছিল 8%, 8.44, একটু কমেছে, রেটটা কমেছে, কিন্তু আসলে দাম বেড়েছে। কারণ হিসেবে বলা হচ্ছে যে মূলত এসেনশিয়াল যেগুলো পণ্য, খাবার পণ্য, খাদ্য পণ্যতে দাম বেড়েছে। এটা আসলে কেন হলো? এই বিষয়ে কি আপনাদের কোনো পরামর্শ আছে কিনা? না, আপনার গত বছর কিন্তু অন্যান্য গত 9 বছরের মধ্যে সবচেয়ে জীবনযাত্রার ব্যয় সবচেয়ে কম বেড়েছে 2018 সালে। এটা একটা এবং ইতিবাচক দিক। আচ্ছা। এবং গত বছর আপনার দেখা যাচ্ছে যে দ্রব্যমূল্য অনেক পণ্যেরই মোটামুটি স্থিতিশীল ছিল। এই সময়ে গ্যাস, ইলেকট্রিসিটি, তারপরে জ্বালানি তেল এগুলি বাড়ে নাই, বাসের ভাড়া বাড়ে নাই, মানে সরকারিভাবে বাড়ে নাই, আর তারপরে রেলের ভাড়া বাড়ে নাই। চাউলের দাম বছরের প্রথম দিক দিয়ে খুব একটু চড়ার ছিল, আবার এটা আর কি সরকার তো আর কি 28% থেকে 2% আমদানি শুল্ক হ্রাস করেছিল, যার ফলে কিন্তু আবার জুলাই মাসে এটাকে আবার 28% উন্নীত করাতে দামটা কিছু সময়ের জন্য বেড়েছিল, কিন্তু দেশে উৎপাদন অনেক বাড়াতে আপনার দেখা গেল চালের দামটা খুবই সহনীয় পর্যায়ে নেমে এসেছিল বছরের শেষে। আচ্ছা। এবং অন্যান্য পণ্যে ওভারঅল আমি বলবো যেহেতু মানুষের আয়ও বেড়েছে, আয় বৃদ্ধি ব্যয় বৃদ্ধির চেয়ে বোধহয় বেশি ছিল অধিকাংশ মানুষের জন্য, সব মানুষের জন্য নয়। আপনার সেই কারণে মানুষ গত বছর মোটামুটিভাবে স্বস্তিতে ছিল। অনেক ধন্যবাদ। আমি আপনার কাছে ফিরে আসবো। ডক্টর আইনুল ইসলাম, আপনার কাছে আমি জানতে চাচ্ছি যে একটা জিনিস আলোচনা আমরা যেটা দেখছিলাম সেটা হচ্ছে যে জনাব রহমানও বলছিলেন যে সরকারি ব্যবস্থাপনায় যেসব পণ্যের দাম সাধারণত ওঠানামা করে, যেমন গ্যাসের কথা, ইলেকট্রিসিটির কথা, পরিবহনের কথা, জ্বালানির যে ব্যয়, এগুলো সরকার আসলে বাড়ায়নি, যার ফলে সেটা ইম্প্যাক্ট আসলে আসেনি। কিন্তু যেটা পুরোপুরি বেসরকারি নিয়ন্ত্রণাধীন বাজারে, যে আমরা যদি কাঁচা বাজারের কথা বলি এবং বেশ কিছু সেবার কথা বলা হচ্ছে, সেগুলোর দাম বাড়ার কারণে এই দামটা আসলে বাড়লো। তার মানে কি সরকারের দাম বাড়া কমা নিশ্চয়ই মার্কেটের উপর নির্ভরশীল হবে, কিন্তু এই জায়গায় কি আপনি সরকারের কোনো মনিটরিংয়ের ঘাটতি দেখছেন কিনা? ধন্যবাদ। আমি এটাই আসলে বলার জন্যই মানে বলতে গেলে এটা আপনি যখন বলেছিলেন যে সরকারি, যেটা উনি বললেন কালকে ওনার রিপোর্টটা আমি দেখেছি, সেখানেও সুন্দরভাবে বলছেন যে গ্যাস, ইলেকট্রিসিটি, ইভেন রেল ফেয়ার, বাস ভাড়া এগুলো কিন্তু বাড়েনি, এগুলো সরকার সরাসরি নিয়ন্ত্রণ করে। এখন ল্যাসেস ফেয়ার ইকোনমি আমরা বলি আর কি, হ্যাঁ, সেটি হচ্ছে যে সরকারি ইন্টারভেনশন ছাড়াই প্রাইভেটাইজেশন বলতে গেলে। কিন্তু এই কাজটা হয়েছে আমাদের এখন যে কৃষি, বিশেষ করে খাদ্যপণ্যের এই জায়গাটাতে, মানে যখনই কোনো হয় কোনো ধরনের সমস্যা হয় তখনই সরকার একটু নজর দেয়, আবার সেদিকে আবার আস্তে আস্তে স্থিমিত হয়। কিন্তু এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা, যে বেশি আইটেমের নিয়ে কিন্তু এটা বাড়েনি, কয়েকটা আইটেম, যারা উনি বললেন যে চালের দাম প্রথম দিকে কম ছিল, শেষের দিকে এসে বেড়েছে। আবার সবজির দাম, মাছ, আমি দেখেছি যে মাছ, সবজি এসব, এবং সবচেয়ে বড় একটি বিষয় আপনি ওটা লক্ষ্য করবেন, ওনাদের যেভাবে ওনারা কস্ট অফ লিভিং ইন্ডেক্সটা তৈরি করেন, সেখানে তো বাস্কেটটা ছোট বাস্কেট, কিন্তু খুব ছোট বাস্কেট, আর এখানে শিক্ষার ব্যয় বা অন্যান্য ব্যয় ধরা হয় না, স্বাস্থ্য ব্যয় ধরা হয় না, আর ইনফ্লেশনটা হচ্ছে বড় বাস্কেট একটা।
তারপরে কিন্তু একটু মিল আছে কেন, কারণ গতবার কিন্তু গত মাসে 5.2% ছিল ইনফ্লেশন, আর আমাদের জীবনযাত্রার মান বাড়লো 6%, কিন্তু কাছাকাছি। আবার যেটা বলছিলাম যে এই যে কৃষি বলেন, মৎস্য বলেন, বা এইসব জায়গার যে প্রাইসটা বেশি, এখানে তেমন একটা গুরুত্ব দিচ্ছে না। আরেকটা বিষয় উনি একটু বলেছেন যে আসলে মানুষের পারচেসিং পাওয়ারটা কিন্তু বেড়েছে, পারচেসিং পাওয়ার বেড়েছে। আপনি যদি কম্পেয়ার করেন যে অন্য আমেরিকার সঙ্গে, তাহলে তো এখনো আমাদের অনেক কম জীবনযাত্রা, অ্যাবসলিউটলি কম। কিন্তু এইটা একটু নক করলে, এবং আরেকটা জিনিস আমি এখানে বলে রাখি যে গত 9 থেকে 16 পর্যন্ত বাসা ভাড়া বেড়েছে ঢাকায় 71%। আচ্ছা, সেটা বোধহয় ওনারা বোধহয় এটা আমরা শুধু 2 রুমের, আচ্ছা 2 রুমের বাসা, 2 রুমের বাসা, আচ্ছা সেটাও মানে একবারে বটমের লোকদের, সেটা নিয়ে সেটা। এবং আমার মনে হয় সেটার ভাড়াটা কত বেশি বেড়েছে, বড় বাসার চেয়ে ছোট বাসার ভাড়াটা কিন্তু বেশি বেড়েছে। জনাব গোলাম রহমান, আপনার কাছে আমি জানতে চাচ্ছি, এই যে প্রতি বছরের ন্যায় আপনারা এই বছরও এটা এই ধরনের রিপোর্ট ইন্ডেক্স তৈরি করছেন, এটা ভালো। এটা আমি যদি বলি যে অর্থনীতিবিদদের জন্য একটি খুব ভালো একটি সোর্স অফ ইনফরমেশন হতে পারে হচ্ছে, কিন্তু মূল যে উদ্দেশ্য যেটা হয় যে সরকারকে এখান থেকে কিছু নেয় কিনা, বা আপনার একটা বড় স্টেক হোল্ডার, এই ধরনের রিপোর্ট প্রকাশ করার পর কখনো কেউ আলোচনা করেন কিনা? আমরা সরকারকে একটা রিপোর্টগুলি মানে অল রিলেভেন্ট মিনিস্ট্রিজ অ্যান্ড ডিপার্টমেন্টস, তাদের কাছে আমরা এই রিপোর্টগুলি পাঠাই। আর বিভিন্ন সময় যে আমাদের সাথে ক্যাব বিভিন্ন মিনিস্ট্রির সাথে বিভিন্ন সময়ে বিভিন্ন কমিটিতে আছে, তো আলোচনা হয়, তখন আমরা আমাদের যে মতামত ওটা তুলে ধরি, এবং এই মতামত তুলে ধরার একটা ভিত্তি হলো আমাদের এই সংগঠন, এই রিপোর্টটা। তো এতে একটা মানে সরকার অবহিত হয়, একটা ইন্ডিপেন্ডেন্ট সোর্স। আমাদের অর্গানাইজেশনটা নন পলিটিক্যাল এবং এই ভলেন্টারি অর্গানাইজেশন এবং নন প্রফিট অর্গানাইজেশন। আমরা বস্তুনিষ্ঠ হওয়ার চেষ্টা করি। আমাদের আর কি মেথোডোলজি যেটা, এটা আর কি ডিজাইন বাই ইকোনমিস্ট, এবং এটা আমরা আর কি রিভিউ করি। তো ইটস এ গুড সোর্স অফ ইনফরমেশন। আপনাদের সুপারিশটা কি ছিল এবারে? সুপারিশ কি ছিল? আমরা নানা রকম, আমরা একটা সুপারিশ করেছি যে আদতে ভোক্তারা হলো লার্জেস্ট গ্রুপ, ইকোনমিক গ্রুপ, এবং কিন্তু ভোক্তাদের যে স্বার্থ, সরকারের অনেক সিদ্ধান্তই ভোক্তারা এফেক্টেড হয়, কিন্তু ভোক্তাদের কথা ঠিক ওইভাবে বিভিন্ন ডিসিশন মেকিং প্রসেসে রিফ্লেক্ট হয় না। আচ্ছা, আবার দেখা যায় যে অনেক সময় ভোক্তারা কয়েকটা মানে সেন্সিটিভ পণ্য আছে যেগুলির মূল্য বাড়লে ভোক্তারা বেশি এফেক্টেড হয়। তাই আমরা আমাদের একটা মানে দাবি হলো এই যে ভোক্তা কনজিউমার অ্যাফেয়ার্স বলে একটি মিনিস্ট্রি করা হোক, যাদের কাজ হবে ভোক্তাদের ভিউ পয়েন্ট, আচ্ছা, এটা সরকারকে ডিসিশন মেকিং প্রসেসে ইনপুট হিসাবে দেওয়া, এবং বিভিন্ন যে ভোক্তাদের তো অধিকাংশ মন্ত্রণালয় কিন্তু মানে মানুষের ওয়েলফেয়ারের জন্য, মানুষের কিন্তু এদের মধ্যে যে কোঅর্ডিনেশন ভোক্তা ভিউ পয়েন্ট, সেইটা যেন এই মিনিস্ট্রিটা করে। আর আমরা বলছি 12 থেকে 15টা পণ্যের বাজার নিয়ন্ত্রণের জন্য বাজার নিয়ন্ত্রণ মনিটর করা, এবং কি পলিসি অ্যাডপ্ট করা দরকার কখন। যেমন ধরেন এক সময়ে পেঁয়াজের দাম খুব কমে যায় আমাদের, যখন ফসল উঠে তখন চাষিরা ক্ষতিগ্রস্ত হয়, কিন্তু আরেক সময় দেখা যায় পেঁয়াজের দাম খুব বেড়ে যাচ্ছে। এখন কিন্তু আমদানি শুল্কটা সারা বছর একরকম। যদি একটা ভোক্তা মানে কনজিউমার অ্যাফেয়ার্স মিনিস্ট্রি থাকতো, তাহলে হয়তো বলতো যে যখন উৎপাদন বেশি হচ্ছে দেশে, তখন এটা কি যেন ট্যারিফটা একটু বাড়াই দাও, আর যখন আপনি বলছেন অ্যাডহক বেসিসে কাজটা হচ্ছে, আসলে অ্যাডহক বেসিস, এটা একটা কনসিস্টেন্ট পলিসি থাকা দরকার। ভোক্তার যে স্বার্থ শুধু দাম কমের মধ্যে না, কনসিস্টেন্ট একটা সহনীয় পর্যায়ে সবসময় থাকবে, সেটাই ভোক্তার স্বার্থ। অনেক ধন্যবাদ। আমি আপনার কাছে ফিরে আসবো। ডক্টর ইসলাম, আপনার কাছে আমি জানতে চাচ্ছি, ডক্টর জনাব রহমান বলছিলেন যে 15 থেকে 12টা থেকে 15টি পণ্যের বাজার নিয়ন্ত্রণের একটা ব্যবস্থা থাকা উচিত, যাতে এটা সারা বছর এটা মনিটর করা যায়। আচ্ছা, সেটা এটা কি সম্ভব কিনা? এটা মনিটরিংটা আসলে দেখুন, যখন চালের দামটা বাড়ে তখন মনে হচ্ছে যে সব দৃষ্টিটা চালের দিকে, তার মাঝে আবার পেঁয়াজের দাম বেড়ে গেল। তো
তো এই যে মনিটরিং এর বিষয়টা, কিন্তু আমরা কিন্তু একটা জিনিস দেখি প্রতি বছরে যে হঠাৎ করে পেঁয়াজের দাম ইস্যু হলো, পেঁয়াজের ইস্যু যখন সমাধান হয়ে যায় আবার চাল ইস্যু আসে, এবং তখন হয় কি অ্যাডহক বেসিসে এর যে কাজটা করে ইম্পোর্ট ট্যারিফ সেটা কমানো হয়, ডিউটি কমানো হয়, এবং সেই ডিউটিটা আসলে ধাপে ধাপে হয়। যেমন চালের ক্ষেত্রে যেটা হয়েছিল গত বছর, দুটি ধাপে কমানো হয়েছিল, যার ফলে কিন্তু আসলে কাঙ্ক্ষিত পর্যায়ে দাম কমেনি প্রথম দিকে, না কমেনি। কিন্তু এরা যারা এক্সপোর্টার, মানে যেসব দেশ থেকে এই চাউল ইম্পোর্ট করে, ওরা করলো কি দাম বাড়াই দিল, যার ফলে যে আপনার ডিউটি কমানোর যে সুফল সেটা কিন্তু বাংলাদেশের ভোক্তা পেল না, বিদেশি রপ্তানিকারকদের ঘরে চলে গেল। না শুধু ইম্পোর্টের তো পার্টটুকু তো একটা অল্প অংশ, কিন্তু আমাদের লোকালভাবেই তো জিনিসগুলোকে, যেমন চালের কথা বলেন যদি, চাল তো দেশ থেকে ম্যাক্সিমাম অংশ আসে। চাল ছাড়া তো অধিকাংশ পণ্যই আমি যদি বলি ডাল, পেঁয়াজ, এটা সবটাই আমরা ইম্পোর্ট নিয়ে। এটা শুধু পেঁয়াজ বাদে, কিন্তু ওনাদের যে রিপোর্টটা সেখানে দেখেছি যে পেঁয়াজ বাদে অন্যগুলো কিন্তু বাড়েনি, সেরকম একটা বাড়েনি। বাড়ার যেটা ওনাদের হলো যে চাল, মাছ, শাকসবজি, তরল দুধ, এই তিন চারটা জিনিসের দাম কিন্তু বেড়েছে। এবং সেখানে যদি বাসা ভাড়ার যদি আনি থাকে, আমি এটা জানি না, এটা ওনাদের রিপোর্টে আসেনি, উনি বলছেন যে ছোট বাসার কথা বলছেন, সেটা যদি হয় সেটা দেখবেন আপনি সবচেয়ে বড় মানে ইন্ডিকেটর হচ্ছে ওই বাসা ভাড়াটা। হ্যাঁ, সেক্ষেত্রে যেন মনিটরিং আগে ছিল যে দোকানগুলোতে দেখবেন আপনি যে প্রাইস লেখা থাকতো, এটা মাঝে মাঝে এখন দেখি সেসব ওই লিস্টের মধ্যে ধুলা জমে গেছে। তা সুতরাং এই মনিটরিং বিষয়টা আবার যে রিভাইভ আবার কেন এটা করে, আবার কিছু বন্ধ হয়ে যায়। যদি করে, অনেক জায়গায় সরকার কিন্তু সাকসেসফুল হয়েছে। যেমন আপনি চিন্তা করতে পারবেন না যে কিছু কিছু আইটেম কিন্তু প্রাইস বাড়েনি, এই যে ওই ইডিবল অয়েল, পালস, স্পাইসিস, এইগুলো জিনিস কিন্তু বাড়েনি। এটা যদি ইয়ে করতে পারে, তা শুধু এই 3-4টা আইটেমের ক্ষেত্রে পারবে না সরকার, অবশ্যই পারবে, কিন্তু সেটা আসলে ওই যে যাদের দায়িত্ব আসলে তারা কিন্তু এটা স্লো হয়ে যায় আর কি। এটা মনে হয় যে এটা ইচ্ছা করলে করা যাবে। আচ্ছা, তারপরে কিন্তু এখানে উদ্বেগের বিষয় নাই। আচ্ছা, 6%টা এটা কিন্তু মানুষের যেভাবে উনি বলেছেন। এবং আরেকটা জিনিস দেখেন, এখানে দুটো সেক্টর, মানে ফর্মাল এবং ইনফর্মাল যদি আপনি দেখেন, এখানে আপনি ফর্মাল সেক্টরের ইনকামের চেয়ে অনেক ক্ষেত্রে ইনফর্মাল সেক্টরে ইনকাম বেড়ে গেছে। একটা রিক্সাওয়ালা, একটা সবজি বিক্রেতার আপনি মান্থলি ইনকাম আপনি চিন্তা করে দেখেন যে মানে পার ডে যদি 800 টাকা হয় বা 1000 টাকা হয়, তাহলে মাসের ইনকামটা কত? আচ্ছা, আর যারা ফর্মাল সেক্টরে আছে, একজন ক্লার্ক বলেন, একজন পিওন বলেন, সে কিন্তু 15-16 হাজার টাকার বেশি ইনকাম মানে তারা সে পাচ্ছে না। ইনফর্মাল, সেখানে ইনফর্মাল ইনকাম হবে, আমি আছি কিনা জানি না, হয়তো সেখানে ইনফর্মাল ইনকাম আছে, তো আমরা নিয়ে আসতে পারবো। আজ আমরা আলোচনা করছি জীবনযাত্রার ব্যয় নিয়ে। এনে কথা বলতে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের বা ক্যাবের সভাপতি গোলাম রহমান এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মোহাম্মদ আইনুল ইসলাম। ডক্টর ইসলাম এবং জনাব রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি। জনাব রহমান, আপনার বিরুদ্ধে যাওয়ার আগে একটি প্রস্তাব ছিল যে ক্যাবের পক্ষ থেকে যে প্রস্তাব করেছেন যে একটি সেপারেট মিনিস্ট্রি ফর কনজিউমার অ্যাফেয়ার্স থাকা উচিত। আমি একটু এই প্রস্তাবকে চ্যালেঞ্জ করতে চাই, এই অর্থে করতে চাই যে আমরা বিভিন্ন সময় দেখেছি, যেমন এক সময় ছিল কর্মসংস্থান ব্যাংক, প্রবাসী কল্যাণ ব্যাংক, আনসারভিটি ব্যাংক, অনেক কিছু আছে, কিন্তু আসলে কাজ কিন্তু একটা হয়নি। আমি বলতে চাচ্ছি, এটা মাথা ভারী প্রশাসন করে লাভ কি? কমার্স মিনিস্ট্রির কাজ কী? তাহলে কমার্স মিনিস্ট্রি কী করছে? সেখানে কি একটা উইং করা যায় কিনা বা একটা ডিভিশন করা যায় কিনা, হ্যাঁ, সেখান থেকে করা যায় কিনা? মূল বিষয় হচ্ছে ইচ্ছা। প্রশাসন বাড়িয়ে, লোকবল বাড়িয়ে তো লাভ নেই। যেখানে সরকারের উদ্যোগ, মানে সবাই চায় সরকারের আকার হোক ছোট, সেখানে আকার বড় করে আসলে তো লাভ নেই। কেন এক্সিস্টিং সিস্টেমে এটা সম্ভব নয়? যদি এক্সিস্টিং সিস্টেম সম্ভব না হয়ে থাকে, তাহলে নতুন একটি মন্ত্রণালয় করলে কি সমাধান হবে? আপনার এক্সিস্টিং সিস্টেমে এখন কমার্স মিনিস্ট্রির ফোকাস হলো অনেক বেশি। আলাদা একটা ইউনিট থাকবে, যদি আরেকটা ডিভিশন করা হয় একজন সচিবের আন্ডারে, ওইটা করা আর মিনিস্ট্রি করা একই কথা। আচ্ছা, একই কথা। আচ্ছা, মন্ত্রী হয়তো একজন থাকবেন, আর একই কথা, কিন্তু মন্ত্রী একই ডিভিশন। যেমন আপনার ধরেন আমাদের যে বিদ্যুৎ, খনিজ সম্পদ, বিদ্যুৎ, জ্বালানি, খনিজ সম্পদ মন্ত্রণালয়, এখানে একাধিক ডিভিশন আছে। কমার্স মিনিস্ট্রির আন্ডারেও ডিভিশন হতে, কনজিউমার্স অ্যাফেয়ার্স ডিভিশন বলে। আমরা যেটা চাই যে কনজিউমার্সদের যে ইন্টারেস্ট, এইটা যেন পলিসি মেকিং এ ফোকাস হয় এবং মূল্য স্থিতিশীল রাখার জন্য যেন একটা স্থায়ী কাঠামো থাকে। এখন খাদ্য মন্ত্রণালয় দেখছে চালের দাম, তারপরে এনার্জি মিনিস্ট্রি দেখছে জ্বালানির দাম। হ্যাঁ, ওরা ওইসব জ্বালানি করবে, কিন্তু সবাই কাজের যে কোঅর্ডিনেশনের জন্য
কনজিউমার্সের ভিউ পয়েন্টটাকে উপস্থাপন করার জন্য একটি মন্ত্রণালয় বা একটা বিভাগ থাকা সঙ্গত হবে বলে আমরা মনে করি। অ্যাবসলিউটলি, অনেক ধন্যবাদ। একটি বিষয় গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে একটা সমন্বয়ের ব্যবস্থা থাকা দরকার, যেখানে এই জিনিসগুলো দেখানো হয়। সেটা আপনি বলছিলেন যে 12টা থেকে 15টি পণ্য হতে পারে বা বেশি হতে পারে, কম বেশি হতে পারে, সেটা আসতে পারে। অনেক ধন্যবাদ। আমি আপনার কাছে ফিরে আসবো। আমি একটু অ্যাড করি, আপনি বিষয় অ্যাড করছেন, বলুন। শেয়ার করতে চাচ্ছি যে উনি তো একটা মানে সেপারেট মিনিস্ট্রির কথা বললেন, আমরা যেখানে শুরুই করি নাই। হ্যাঁ, যেটা আপনি বলছেন যে কমার্স মিনিস্ট্রির আন্ডারে একটা রিসার্চ সেল সহ এটা অনেক সম্ভব আপাতত, কিন্তু আস্তে আস্তে কিছুদিন যাওয়ার পরে তখন হয়তো যদি ডিমান্ড হয় তখন হয়তো একটা মিনিস্ট্রি বা ডিভিশন হতে পারে। আমি বলছিলাম যে কর্মসংস্থান ব্যাংক, প্রবাসী ক্যাবের কাছে আরেকটা আমার আছে, এখন আছে, কিন্তু তারা তো ঢুকছে। আপনি আর কি, ওরা কিন্তু যে কাজ খারাপ করছে তা নয়, বহু মানুষ উপকৃত হচ্ছে, কিন্তু ওদের প্রচার না। কিছুদিন আগে রিপোর্টে পড়েছে যেখানে তারা আসলে অর্থ সংকটে ভুগছে, তারল্য সংকটে ভুগছে, যেটা হয় এখন। সেটা তারল্য সংকট হলো যে ব্যাড ইনভেস্টমেন্ট হলো। যাই হোক, জি বলছেন আপনি। আমি যেটা বলছিলাম যে ক্যাব তো শুধু ঢাকা সিটিকে নিয়ে করে, কারণ ওনাদেরও একটা প্রেশার দরকার আছে, ঠিক আছে? এবং আপনারা অনেক হেল্প করছেন যে মিডিয়াতে নিয়ে আসছেন ওনাদের রিপোর্টটার পরে, কিন্তু আরও যদি মিডিয়াতে কাভারেজটা বেশি, তো জনগণকে সচেতন যদি করতে হতো তখন কিন্তু ডিমান্ডটা চলে আসতো। আরেকটা জিনিস হলো শুধু ঢাকা সিটিতে না করে ওনারা একটু বাড়াতে পারে কিনা, চিটাগং বা বড় বড় শহরগুলোতে করলে, যে বিদেশে কিন্তু সবগুলো শহরেই আলাদা আলাদাভাবে জীবনযাত্রার মানটা মানে বের করে আর কি, তারা সোর্স অফ ইনফরমেশন। কিন্তু ওনারা শুধু ঢাকাই করছে আগে, এবং আইটেমেরগুলোর মধ্যেও কিন্তু ন্যারো, মানে কি বল, বাস্কেটটা ন্যারো বাস্কেট। যদি আমার সঙ্গে দ্বিমত করবেন কিনা, আমি যতটুকু ওনাদের ইনফরমেশন দেখেছি যে বাস্কেটটা একটু বড় করা উচিত। আর একটা হচ্ছে যে অন্য অন্য জায়গাগুলোতেও ক্যাব কিন্তু কাজ করতে, ওনাদের কাজের প্রতি অনেকের কেউ এখনো নিয়ে আসেনি। হ্যাঁ, যে ওনাদের সবাই বিশ্বাসযোগ্যতার জায়গাটুকু আছে কিন্তু, এবং কনজিউমাররা কিন্তু ওনাদের রিপোর্টটা অনেকেই মানে দেখে বা কিছুটা কনসার্ন হয় আর কি। সেক্ষেত্রে ওনাদের যদি আমাদের যে সমস্যা, আমাদের একটা ভলেন্টারি অর্গানাইজেশন, এবং এইটাতে যে রিসোর্স কনস্ট্রেইন এবং জনবলের বিষয়টা আছে, আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী কাজ করছি। আমরা কোনো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আছে, যেমন ব্যবসায়ীদের সাথে একটা কনজিউমারদের একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আছে, আমরা কোনো ব্যবসা প্রতিষ্ঠান থেকে কোনো রকমের ডোনেশন নেই না। আচ্ছা, সো আমাদের অনেক লিমিটেশনস আছে, এই লিমিটেড রিসোর্সের মধ্যে আমরা যতটুকু পারি ততটুকু করার চেষ্টা করি। ধন্যবাদ। আমি আরেকটি বিষয় আপনার দৃষ্টি আকর্ষণ করছি, যে কনজিউমার রাইটস নিয়ে যখন আমরা কথা বলছি, কনজিউমার রাইটসে এই আইনগুলোর কী অবস্থা খুব একটা আমরা দেখিনি। আমরা ফুড সেফটি অথরিটি একটি প্রতিষ্ঠান দেখেছি, কিন্তু কনজিউমার রাইটস অধিকার নিয়ে সেই জিনিসটা আর কতটা কাজ হয়েছে, বা যখন পণ্যের দাম বা সেবার দাম নিয়ে আমরা কথা বলি, তখন কম্পিটিশন ল যেটা হয়েছিল তার সে কোনো ফলো আপ আমরা আসলে দেখিনি। আপনি এই যে বর্তমান সরকার, যেটা ধারাবাহিকতা 2009 সাল থেকে চলছে, এই সরকার আসার পরে 2009 সালে আপনার কনজিউমার রাইটস প্রোটেকশন অ্যাক্ট করা হলো, এবং এই আইনটির বাস্তবায়নের জন্য একটা অধিদপ্তর করা হয়েছে, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। তারপর 2012 সালে করা হলো কম্পিটিশন ল। আচ্ছা, ওইটার জন্য একটা কমিশন করা হয়েছে, কম্পিটিশন কমিশন। আর 2013 সালে হলো নিরাপদ খাদ্য আইন 2013, এবং সেইটার বাস্তবায়নের জন্য করা হয়েছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। এখন এই তিনটার মধ্যে এই তিনটা প্রতিষ্ঠানে গড়ে উঠেছে। এর মধ্যে কনজিউমার্স রাইট প্রোটেকশন ডাইরেক্টরেটের শাখা প্রায় সব জেলায় হয়েছে, খুবই জনবল সীমিত। দে আর ট্রাইং টু ডু সামথিং। যেমন ধরেন যে ভোক্তার কেউ যদি প্রবঞ্চিত হয়, কেউ যদি ক্ষতিগ্রস্ত হয়, তখন এই অধিদপ্তরে যদি অভিযোগ করে তাহলে প্রতিকার পায়। ভোক্তা অধিকার, কিন্তু কম্পিটিশন কমিশনটা এখনো তেমনভাবে কার্যকর হয় না। কিন্তু ভোক্তার অধিকার, যে ভোক্তা যদি নিজে না বুঝে যে আমার অধিকার কি আছে, সেই জায়গাটুকু তো নক করতে হবে। সেই কাজটা হয়তো ক্যাব করছে, কিন্তু আমি যে বিষয়টা আপনার কাছে করছে, এবং ওই ডিপার্টমেন্টের জনসচেতনতা সৃষ্টি করা দরকার। সেটা তো আসলে এটার জন্য মিডিয়ারও একটা ভূমিকা, সবাই ভূমিকা রাখা উচিত। ধন্যবাদ। আমি আরেকটা বিষয় দৃষ্টি আকর্ষণ করি, জনাব ইসলাম, যে কম্পিটিশন লটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস। পণ্য এবং সেবার
দাম যদি ঠিক রাখতে হয়, একটা কোম্পানি যদি খুব গুরুত্বপূর্ণ আকারে বড় হয়ে যায়, সেই কোম্পানিকে আসলে ছোট করার দায়িত্ব কিন্তু সরকারের। এই বিষয়ে কিন্তু কিছু হয়নি, শুধুমাত্র টেলিকম ক্ষেত্রে সরকার একটা নতুন গাইডলাইন তৈরি করেছে, যাকে বলা হচ্ছে এসএমপি, সিগনিফিকেন্ট মার্কেট প্লেয়ার, সেটা করা হচ্ছে। কিন্তু অন্যান্য পণ্যের ক্ষেত্রে এখানে করা হয়নি, কাজটা খুব দরকার। তো কারণ একটি কোম্পানি বা একটি প্রতিষ্ঠান যখন তার মার্কেট শেয়ার মোর দ্যান 50% বা মোর দ্যান 40% হয়ে যায়, তখন কিন্তু আসলে কার্টেল তৈরি হয়। সেইখান থেকে সরকারের দায়িত্ব রয়েছে না, এখন সত্যিকার অর্থে কনজিউমার না, রাইটস, কনজিউমার রাইটসে যেটা আপনি বললেন যে সেই জায়গাটা তো এখনো পর্যন্ত দুর্বল বলবো আমি। Absolutely. কিন্তু ওনাদের যখন প্রেসক্রিপশনটা যখন দিলেন, উনি যখন রেকমেন্ডেশনগুলো দিলেন, হ্যাঁ। তো এই জায়গাগুলো কিন্তু ওনাদের অ্যাড্রেস, কারণ এই জায়গাগুলো অ্যাড্রেস করার আর কোনো মাধ্যম আছে বলেন? আর কোনো মাধ্যম আছে অ্যাড্রেস করার? ক্যাবে এটা নিয়ে ডিল করছে কিন্তু। আর ওনার যেটা বলেন যে কনস্ট্রেইন আছে, রিসার্চ কনস্ট্রেইন কারণে ওনারা বাড়াতে পারছেন না অ্যাক্টিভিটি। আমার ওই জায়গায় যে ওনারা আরও বেশি, আমার মনে হয় যে ডোনার তো আবার নিচ্ছেন না আপনারা, নিজেরাই করছেন আর কি। তারপরেও অনেক কিছু করেছেন দেশের জন্য, এইটুকু হয়তো তবে করতে পারেন। সরকারের এই যে কম্পিটিশন ল করেছে, এই ল অথবা ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অথবা নিরাপদ খাদ্য আইন, এই আইনগুলির বাস্তবায়নের জন্য যে প্রাতিষ্ঠানিক কাঠামো সরকারি গড়ে তুলেছে, এখানে সরকারের দায়িত্ব বেশি, গণমাধ্যমেরও আছে। অসংখ্য ধন্যবাদ। আমরা যারা ভোক্তা, আমাদের দায়িত্ব। অসংখ্য ধন্যবাদ জনাব গোলাম রহমান, জনাব ইসলাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে শেষ করতে হচ্ছে। এই ছিল আজকের মধ্যে খাতুনগঞ্জ থেকে মতো ছিল। আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবারও।